দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা অনেকে হয়তো নোটিস করেছেন, দেশ জুড়ে বিশেষ করে গোবলয়ে বিজেপির একাধিক সরকারের কেন্দ্র রাজ্য মিলিয়ে আর্থিক কেলেঙ্কারি পরপর সামনে আসছে। মোহন যাদবের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আপনারা শুনেছেন। মহাকাল মন্দির যে এলাকাটা জুড়ে উন্নয়ন হবে, নতুন প্রকল্প হবে, মোহন যাদবের বিরুদ্ধে অভিযোগ যে তার আশেপাশের বহু জমি, প্রায় 167টি প্লট, মোহন যাদবের আত্মীয় স্বজনরা, ঘনিষ্ঠ পরিজনেরা তারা আগেভাগে কিনে নিয়েছেন। মানে এই এলাকাটার যখন উন্নয়ন হবে তাহলে লাগোয়া যে জমি সেগুলোর স্বাভাবিকভাবেই একটা অ্যাপ্রিসিয়েশন হবে, দাম বাড়বে এবং তার বিনিময়ে একটা বিপুল পরিমাণ মুনাফা হবে। এই অভিযোগ ইতিমধ্যে মোহন যাদবের বিরুদ্ধে উঠেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিরোধীরা মোহন যাদবের পদত্যাগ দাবি করতে শুরু করেছেন এবং বিরোধীরা এটা বলছেন যে পরিমাণ জমি মোহন যাদবের পরিজনরা কিনেছেন তার এই মুহূর্তে আনুমানিক মূল্য 45 কোটি টাকা, কিন্তু এটা যখন পরবর্তীকালে অ্যাপ্রিসিয়েশন হবে কয়েক গুণ বেড়ে যাবে। সুতরাং ক্লাস অফ ইন্টারেস্ট বলতে যা বোঝাই টেকনিক্যালি এখানে সেটা আছে এবং ইনসাইডার হিসেবে মোহন যাদব এবং তার পরিজনরা অনৈতিকভাবে এর সুবিধা নিয়েছেন। দ্বিতীয় কেলেঙ্কারিটা যেটা নিয়ে খুব হইচই হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী। তিনি তার নিজের দপ্তর থেকেই নিজের শশা চাষ করবার জন্য প্রায় 1 কোটি টাকার অনুদান নিয়েছেন সরাসরি। এটা একটা স্কিম আছে, সেই স্কিমে এই ধরনের অনুদান চাষিরা পেয়ে থাকেন। প্রশ্ন হচ্ছে যে এখানেও বিরোধীদের প্রশ্ন, তাহলে সরকার বলুন যে অন্যান্য ছোট বা গরিব শশা চাষিরা তারা এই উদ্যান প্রকল্পে কত টাকা পেয়েছে, আর মুখ্যমন্ত্রী নিজে যেখানে কেন্দ্রীয় দপ্তরের মন্ত্রী নিজে যেখানে চাষ করছেন সেখানে তার চাষের জন্য সরকারি তহবিল, যেটা জনতার টাকা, মানুষের টাকা, সেখান থেকে বেআইনি না হলেও এইভাবে 1 কোটি টাকা শশা চাষ করবার জন্য অনুদান, রীতিমতো একটা শাসালো প্রকল্প, সেটা কতটা নৈতিক হতে পারে। আপনারা বুঝতেই পারছেন যে এগুলো সবগুলোই হিন্দি বলয়ের ঘটনা উঠে আসছে। সবথেকে বড় সমস্যা এবং কেলেঙ্কারি যেটা, সেটা হচ্ছে রাম মন্দিরের অনুদান বাক্স থেকে টাকা চুরি হয়ে গেছে, গয়না চুরি হয়ে গেছে। যে রাম মন্দির বিজেপির কাছে একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট, এই ট্রাস্টের সাধারণ সম্পাদক যিনি সবে পদত্যাগ করেছেন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে, চম্পক রায়, তিনি বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের একজন প্রথম সারির নেতা। এখানে যোগী প্রশাসন, তাদের বিরুদ্ধে অভিযোগ এই চুরির ব্যাপারটা বহুদিন ধরেই চলছে। অডিটররা এর আগেও সতর্ক করেছিলেন, কিন্তু প্রশাসন কোনো কান দেয়নি। এমনকি যখন সরাসরি চুরি ধরা পড়ে গেছে, টাকা উদ্ধার হয়েছে কারুর গোবরের স্তূপ থেকে, কারুর বাগান থেকে, কারুর এমনকি শৌচাগার থেকে, তখনও ফর্মালি কেস টানা হয়নি। ফর্মাল কেস টানা হয়েছে এত কিছু ঘটে যাওয়ার পরে। এখন যেটা শোনা যাচ্ছে যে আগামী জুলাই মাসের 11ই জুলাই সম্ভবত সেখানে এই রাম জন্মভূমি ট্রাস্টের পুনর্গঠন হবে, আর একজন কেন্দ্রীয় আমলাকে এই গোটা মন্দিরে দেখাশোনা করবার জন্য দায়িত্ব দেওয়া হবে সিইও হিসেবে, অর্থাৎ রামচন্দ্রেরও একজন সিইও হবে, রামলালা। এখন এই অযোধ্যার রামলালা, সেখানে যাটা বলা হতো যে তিনি নিজে স্বয়ম্ভূ, তাকে কেউ প্রতিষ্ঠা করেনি। যদিও নবকলেবরের রাম মন্দির আপনারা দেখেছেন যে মোদি গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেখানকার দান বাক্স থেকে কোটি কোটি টাকা চুরি, এটা হিন্দু ভাবাবেগে
আঘাত লাগবারই কথা। ইতিমধ্যেই যেটা দেখা গেছে, গত লোকসভা নির্বাচনে অযোধ্যাকে কেন্দ্র করে 100 কিলোমিটারের মধ্যে কোনো নির্বাচন কেন্দ্রে সাংসদে বিজেপি জিততে পারেনি। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন হওয়ার কথা। সেখানকার প্রভাবশালী ব্রাহ্মণ্য লবি, ব্রাহ্মণরা ওখানে উত্তরপ্রদেশে ভোটারদের মধ্যে একটু বেশি, প্রায় 17%, তারা নানা কারণে বিরূপ হয়ে আছে। এইরকম একটা পরিস্থিতিতে রাম মন্দিরের যে কেলেঙ্কারি, সেটা যোগীকে নতুন করে বিড়ম্বনায় ফেলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে একটা অন্য বিষয় খুব চিত্তাকর্ষক লাগছে। আপনারা আরেকটু গভীরে যারা খোঁজখবর রাখেন, তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব মোদির পরে কার হাতে যাবে, এটা নিয়ে সংঘ পরিবারে এবং বিজেপির মধ্যে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী শিবির চাইছেন যে অমিত শাহ এর পরে তার জায়গায় আসুক। অন্যদিকে বিরোধী লবি, বিশেষ করে গুজরাট পুঁজির বিরোধী লবি যারা, তাদের মধ্যে আদিত্যনাথ যোগী থেকে শুরু করে মহারাষ্ট্রের একটা লবি, তারা বিকল্প কোনো মুখ খুঁজছেন। এখন আপনারা খেয়াল করলে দেখবেন যে এই সমস্ত যে ঘটনাগুলো নিয়ে হইচই হচ্ছে, এমনকি তথাকথিত গদি মিডিয়াতেও লেখালেখি হচ্ছে যে কেন্দ্রীয় দপ্তরের প্রতিমন্ত্রী শশা বাগানের জন্য 1 কোটি টাকা বাগিয়ে নিয়েছেন, যোগীর রাজ্যে রাম মন্দিরে ডোনেশন বাক্স থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে, মধ্যপ্রদেশের মোহন যাদব তিনি মহাকাল মন্দিরের নাম করে রিয়েল এস্টেটে তার পরিজনেরা বাড়তি সুবিধে পাওয়ার চেষ্টা করছে। এখন এরাও কিন্তু প্রত্যেকেই হয় সরাসরি আরএসএসের লোক, না হলে আরএসএস ঘনিষ্ঠ। এরা ছোটোবেলা থেকে এবিভিপি করেছেন, বড় হয়ে বিভিন্ন জায়গায় আরএসএসের দায়িত্বে ছিলেন এবং এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে আরএসএস ঘনিষ্ঠ এই সমস্ত পরিচিত মুখ, সেটা আদিত্যনাথ যোগী হোক, মোহন যাদব হোক, অথবা কেন্দ্রীয় কোনো দপ্তরের প্রতিমন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে আচমকা এরকম হল্লাবল্লা উঠে আসছে, এটা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা খেয়াল করেছেন এবং তাদের একটা অংশের বক্তব্য, এর আগেই যদি আপনারা খেয়াল করেন, এই কেলেঙ্কারিগুলো সামনে আসতে শুরু করার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি রয়েছে এমন একজন নতুন একটা সংযোজন, 16 লক্ষ কোটি টাকার একটা হেরাফেরি করেছে স্টক মার্কেট এবং অস্তিত্বহীন একটা সোনার খনিকে বন্ধক রেখে সে ব্যাংক এবং এলআইসি থেকে টাকা বার করে নিয়েছে। এমনকি অন্যান্য স্টেক হোল্ডাররা যখন টাকা তুলে নিচ্ছিল সেই কোম্পানি থেকে, রাজেশ এক্সপোর্টস, তখনও এলআইসি সেখানে বিনিয়োগ করে গেছে এবং সে তার পরিমাণে কেলেঙ্কারিগুলোর পরিমাণ যখন এই বিশেষ করে এই ধরনের ব্যাংক ফ্রড যেগুলো হয়েছে সেগুলো যদি খেয়াল করেন, আমি আপনাদের এতক্ষণ যেটা বলছিলাম, রাম মন্দিরের প্রণালী বাক্স 7.5 কোটি টাকা, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভর্তুকি নিয়েছেন 1 কোটি টাকা, মোহন যাদবের আত্মীয়রা যে প্রপার্টি কিনেছেন বলে অভিযোগ, তার বাজার মূল্য বিরোধীরাই বলছেন 45 কোটি টাকা। কিন্তু এই যারা ব্যাংক ফ্রড করেছেন এবং ইনসিডেন্টালি যাদের একটা বড় অংশ ফ্রম গুজরাট আনফর্চুনেটলি আমাদের মহাত্মা গান্ধী দিয়েছে, মোহাম্মদ আলী জিন্নাকে দিয়েছে, প্যাটেলকে দিয়েছে, নরেন্দ্র মোদীকে দিয়েছে। আবার উল্টো দিকে আপনারা যদি ব্যাংকে যারা ফ্রড করেছে তার তালিকাটা খেয়াল করেন, দেখবেন একটা বড় অংশ হচ্ছে গুজরাটি। এখন যারা দিল্লির রাজনৈতিক পর্যবেক্ষক, তারা বলছেন যে যখনই এই রাজেশ এক্সপোর্টসের 16 লক্ষ কোটি টাকার নতুন কেলেঙ্কারি সামনে এসেছে, সেটা নিয়ে যখন মোদি বিরোধী লবি সোচ্চার হওয়ার চেষ্টা করেছে, তখনই দেখা যাচ্ছে যে এরকম 7 কোটি 8 কোটির যে বিভিন্ন কেলেঙ্কারি, যেগুলো অ্যাপারেন্টলি খুব সেন্সিটিভ, কারণ বুঝতেই পারছেন রামচন্দ্রের দানপত্র থেকে চুরি হয়ে গেছে, মন্ত্রী শশা
ফলানোর নাম করে 1 কোটি টাকা নিয়ে নিয়েছে। উজ্জয়িনী মন্দির, সেটাও একটা ধর্মক্ষেত্র, তাকে কেন্দ্র করে অনৈতিক প্রফিটের নকশা তৈরি করা হয়েছে। এইগুলো ইস্যুও কিন্তু সামনে এসেছে। কিন্তু এই 1 কোটি বা 7 কোটি বা 45 কোটির উল্টো দিকে যে বিষয়গুলো সামনে আসছিল, সেগুলোর ভলিউম কিন্তু 16 লক্ষ কোটি অথবা অন্যান্য কয়েক লক্ষ কোটি। আপনারা জানেন যে রিজার্ভ ব্যাংকের হিসেব, আমার বানানো তথ্য না, 16 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপিদের, শিল্পপতিদের জন্য মকুবও করে দেওয়া হয়েছে এর আগে, যাকে ওদের পরিভাষায় বলে রাইট অফ করা। এখন অনেকেই বলছেন যে এই পরস্পর বিরোধী লবির অন্তর্দ্বন্দ্বের ফলেই কার্যত এই ধরনের কেলেঙ্কারি, সেটা দিল্লিতে হোক, অযোধ্যায় হোক অথবা মধ্যপ্রদেশে হোক, সেগুলো গদি মিডিয়াও সামনে আনতে শুরু করেছে। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে সামনে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন, 2029-এ ক্রুশিয়াল, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আর তারপরে 29-এ ক্রুশিয়াল লোকসভা নির্বাচন। সেখানে কিন্তু এই একের পর এক কেলেঙ্কারির যে কঙ্কাল সামনে আসছে হিন্দি বলয় জুড়ে, সেটা কিন্তু অন্যতর রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে আমার ধারণা। বিশেষ করে এই কেলেঙ্কারিগুলো যখন সামনে আসছে, তখন যন্তর মন্তরে হাজার হাজার ছাত্র যুব বসে রয়েছে। তাদের পাশে সোনাম ওয়াংচুক থেকে শুরু করে নকশালপন্থী বা বামপন্থী নেতৃত্ব উপস্থিত। তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য বিভিন্ন হিন্দিভাষী রাজ্য থেকে কৃষক নেতারা কেউ কেউ পৌঁছে গিয়েছেন, কেউ কেউ রওনা হয়েছেন, কেউ কেউ অভিযোগ করছেন তাদেরকে আটকে দিয়েছে পুলিশ, আসতে দিচ্ছে না। এই ধরনের আন্দোলন স্নোবল করতে শুরু করলে কি হতে পারে, সেটা আন্না হাজারের আন্দোলনের সময় আমরা দেখেছি। ছাত্র যুবর আন্দোলন একটা রেজিম চেঞ্জ করাতে পারে, সেটা আমি অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের উদাহরণ দিচ্ছি না, আমি ভারতবর্ষের মাটিতে জয়প্রকাশ নারায়ণের ছাত্র যুব সংঘর্ষ সমিতির আমরা দেখেছি নবনির্মাণ আন্দোলনের সময়, গুজরাট থেকে পাটনা পর্যন্ত। সুতরাং সব মিলিয়ে আমার যেটা মনে হয়, বিজেপির মধ্যে এবং অবশ্যই আরএসএসের মধ্যেও যাদের মধ্যে ক্লাশ অফ ইন্টারেস্ট রয়েছে, সেই যুযুধান পক্ষ এমন একটা খেলাতে নেমেছেন যেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার সম্পর্কে সম্যক ধারণা বোধহয় কারোরই নেই। আমি আপনাদের কতগুলো সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে। আপনারা আপনাদের মতামত বা আপনাদের যদি মনে হয় কিছু ফুড ফর থট দেওয়ার মতো আছে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকে। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে পারলে একটা সাবস্ক্রিপশন দিয়ে দেবেন, এর জন্য আলাদা কোনো খরচ লাগে না। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।